দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, সংস্কার আর নির্বাচনের দোলাচলের মধ্যে চলছে এখন দেশ। ফেব্রুয়ারির মধ্যে একটি অর্থপূর্ণ নির্বাচন করতে হলে এক্ষুনি নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করা দরকার। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে প্রতিদিনই বাহাস চলছে। বিশেষ করে পিআর নিয়ে দলগুলোর মতবিরোধ স্পষ্ট আছে। জুলাই সনদ, জুলাই ঘোষণা নিয়েও মতপার্থক্য। 17 বছরের গণতন্ত্রহীনতা থেকে দেশকে গণতন্ত্র উত্তরণের নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সেই জন্য রাজনৈতিক দলগুলো সব বিভেদ ভুলে নির্বাচনী ট্রেনে উঠবেন, সেই প্রত্যাশা মানুষের। আমাদের আজকের আলোচনার পুরোটা জুড়েই আমরা আলোচনা করব এসব নিয়েই। আলোচনার জন্য আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। পাভেল ভাই, আমি আপনাকে শুরুতেই আমরা যেটা বলছিলাম যে সংস্কার নিয়ে নানা রকম কথা হচ্ছে, এই সংস্কারের বিষয়টা নিয়ে না আবার নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা তৈরি হয়, আপনার কাছে কি মনে হয়? যে ধন্যবাদ। আমার মনে হয় যে এই মুহূর্তে সংস্কার আলোচনার শীর্ষে আছে না নির্বাচন আলোচনার শীর্ষে আছে, এটা নিয়ে বোধহয় জনমনে একটা বিরাট প্রশ্ন। কারণ দীর্ঘদিন ধরে জনগণ কিন্তু এই সংস্কার কথাটি শুনছিল এবং আমরা কিন্তু দেখেছি যে ঐকমত্য কমিশনে এই সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় সিরিজ মিটিং হয়েছে, ক্রমাগতভাবে চলছে, এখনও চলছে শুনি। তো আমার মনে হয় যে এই বিষয়টা আলোচনার এত বিস্তৃত না করলে বোধহয় মানুষ সন্তুষ্ট হতো। কারণ দিন শেষে আমরা সবাই দেখছি কিন্তু এখন নির্বাচনের ব্যাপারে কিন্তু দেশের মানুষ প্রস্তুত হয়ে গেছে এবং নির্বাচন এই মুহূর্তে একটা মানুষের অবশ্যম্ভাবী একটা প্রত্যাশার জায়গা, প্রত্যাশিত একটা জিনিস। এবং সরকার কিংবা যারা রাজনৈতিক দল তারা না চাইলে জনগণ কিন্তু এই মুহূর্তে মনে করছে যে তাদের জন্য একটা নির্বাচন বা নির্বাচিত একটা সরকার প্রয়োজন। তবে আমরা যদি সংকটকে যদি অনাহূতভাবে যদি আহ্বান করতে চাই, তাহলে এই সংস্কার নিয়ে জটিলতার কথা বলা যেতেই পারে। কারণ আমরা কেন এই সংস্কার নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হবে? 1 বছর আগেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা দেশ থেকে বিতাড়ন করেছি সবাই সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসাবে। সেখানে জনপ্রত্যাশা তো খুব স্বাভাবিকভাবে ছিল যে আমরা যেন স্বৈরাচারের যেন আর কোনো পুনরাবির্ভাব না হয়, দেশে যেন নতুন করে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান যেন কোনোভাবে না হতে পারে, সেই রকম একটা রক্ষা কবচ রেখে ন্যূনতম কোনো একটা বিষয়ের সাথে সংস্কার হলেই বোধহয় সবচেয়ে ভালো হতো। কারণ যদি ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক কথা যদি আমরা বলি, কারণ আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন ঘটেছে, সেটা কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হয়েছে। কারণ যদি একটা উদাহরণ হিসেবে বলি আমি, আমাদের দেশে উপজেলা পদ্ধতির মতো এত বড় একটা পদ্ধতি এসে গেছে, সেটার জন্য কিন্তু আলোচনা করতে হয়নি। এটি একটি প্রশাসনিক একটা আদেশে পুরো দেশে উপজেলা পদ্ধতি এসেছে এবং সেটা মানুষ কিন্তু প্রথমের দিকে যে যাই বলুক না কেন পরে কিন্তু সবাই গ্রহণ করে রেখেছে এবং এটা আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থার সাথে এটা আত্মীকরণ হয়ে গেছে। তো সুতরাং এরকম অনেকগুলো বিষয় থাকে যেগুলো এত বিশদ আলোচনার প্রয়োজন নেই। কারণ আপনি যদি একটা আলোচনায় সকল বিষয়ে যদি ঐক্যমত চান তাহলে কিন্তু মুশকিল। কারণ ছোটোখাটো অনেক বিষয় আছে যেখানে মতদ্বৈততা মানুষের সাথে মানুষের হতেই পারে। তো সুতরাং সেগুলোকে পাশে রেখে একটা ন্যূনতম জায়গাতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তো সেটাই ঠিক হবে। কারণ এটা নিয়ে যদি কোনো বৈরিতা তৈরি হয়, এটা নিয়ে যদি কোনো দূরত্ব তৈরি হয়, তাহলে মানুষ কিন্তু মনে করবে জনমানুষের কাছে তার আকাঙ্ক্ষার প্রতিফলন এটার মাধ্যমে হয়নি এবং যারা এটাকে বিঘ্নিত করার চেষ্টা করবেন তারা কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করবে বলে মনে হয় না। কিন্তু আমরা যেটা শুনছি যে আগামীকাল মানে আজকে যেটা এটা একটা চূড়ান্তভাবে এটা শেষ করে ফেলবে এবং তারা ঘোষণাগুলো ডিক্লেয়ার করবে ঐক্যমত্য কমিশন। আর 5 তারিখে আমরা জানি যে হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি, সেদিন ডক্টর ইউনূস সাহেব ভাষণ দেবেন, ইন্টারিম প্রধান। এবং অনেকেই আশা করছে এবং কোনো রাজনৈতিক দল তাদের সঙ্গে দেখা করে বলেছেন যে ওই দিনে উনি নির্বাচনের একটা দিনক্ষণ বলতে পারে। তো সব মিলে কি তাহলে আমরা কি ইউনূসের কাছ থেকে কি প্রত্যাশা করি 5ই আগস্টে উনি যদি ভাষণ দেন জনগণকে? উনি যে কথাটি আপনারা জানেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিছুদিন আগে যারা গেছিলেন না একটা গ্রুপ অফ লিডার্স, তাদের সামনে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি অনতিবিলম্বে অতি শীঘ্রই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে যাচ্ছেন এবং বারবার করে প্রশ্ন করার পরে হয়তো তারা এটা বলে দিয়েছেন যে 5 তারিখের আগে এটি ঘটবে বা 5 তারিখেই ঘটবে এটা। তো সুতরাং ওই দিন একটা নির্বাচনী ঘোষণা আসবে এরকম প্রত্যাশা আছে। আজকে নির্বাচন কমিশন কিন্তু 300 আসনের একটা প্রস্তাবিত আসন বিন্যাস তারা করেছেন এবং সে ব্যাপারে যদি কারো বক্তব্য থাকে বা কোনো রকম আপত্তি থাকে তাহলে সেটার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ বলতে গেলে যে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের ট্রেনটি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে, এটা ইঙ্গিতটা দিয়েছেন। সেটা নিশ্চয়ই এই সরকারের
যে সবুজ সংকেত না পেলে এটা হবার কথা নয়, তাহলে আমরা আশা করতেই পারি যে ওই দিন নির্বাচন সংক্রান্ত একটা সুনির্দিষ্ট ঘোষণা আসবে এবং সেটাই আসা উচিত। মানুষের প্রতি অন্য কোনো প্রত্যাশা এই মুহূর্তে নেই ডক্টর ইউনূসের কাছে। কিন্তু ডক্টর ইউনূস আবার একটা কথা বলেছেন যে গভীর সংস্কার না হলে দেশ আবার সুরাচার, এই গভীর সংস্কার বলতে উনি কি আসলে কি বলতেন? আমরা এতদিন শুনতাম উনি বলতেন যে অল্প সংস্কার বেশি সংস্কার, নতুন শব্দ যুক্ত হয়েছে গভীর সংস্কার। আমরা কিন্তু গভীর শব্দটির সাথে ষড়যন্ত্র এইরকম শব্দ শুনি আর কি, বা গভীর সংকট এগুলো শুনি। তো গভীরের সাথে সংস্কার শব্দটি হয়তো কতটুকু যায় আমি বলতে পারবো না। তো এটা দিয়ে উনি নতুন কোনো বিষয় সূচনা করবেন না বলে আমাদের মনে হয়, কারণ এইরকম কথা শুনবার জন্য কিন্তু মানুষের এই মুহূর্তে আর মানসিক প্রস্তুতি নেই। এই রকম কথা যদি বারবার দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যদি আসে, তাহলে মানুষ কিন্তু মনে হয় যে ওনার কাছে যে জনমানুষের যে প্রত্যাশাটা রয়েছে সেই জায়গাতে হোঁচট খাবে, এবং সেটা তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, তার যে জনপ্রিয়তার যে জায়গাটি এখনও রয়েছে, সেটি প্রশ্নবিদ্ধ হবে যদি উনি নিত্য নতুন এরকম কোনো কথা সামনে আনেন। সংকট যেটাই আসুক না কেন, সংস্কারের ক্ষেত্রে যেটাই কথা হোক না কেন, এটাকে উত্তরণ করতে হবে। মূল কথা যে এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই যে কোন রাজনৈতিক দল বলছে যে বিচার এবং পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন তারা নির্বাচনের বিষয়ে বেশি আগ্রহী না। তারা বলছে এই বিচারগুলো শেষ করতে হবে এবং সংস্কার পুরো মাত্রা সংস্কার করতে হবে এবং কিছু সংস্কারের বিষয়ে কমিটমেন্টও তারা চায়। তো এই যে সংস্কার তো ধরেন এক ধরনের চলমান প্রক্রিয়া, তো একবারে কি সব সংস্কার করা যায় কিনা? এই যে আপনি আরেকটা নতুন শব্দ বললেন, পূর্ণাঙ্গ সংস্কার। আমরা সংস্কারের আগে বিভিন্ন রকম বিশেষণ যুক্ত হতে দেখছি ক্রমাগতভাবে। মানুষের কাছে এগুলো বিনোদনের বিষয় হতে পারে, সংস্কারই। এবং আপনি যেমনটি বলেছেন যে সংস্কার এমন কোনো জিনিস নয় যেটি একেবারে পূর্ণাঙ্গ করে ফেলে দেওয়া যেতে পারে। পৃথিবীর সংস্কারের মধ্য দিয়েই, বিবর্তনের মধ্যে দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি, এবং আমরা এখন যেটা দেখছি এটাও কিন্তু এটা সাময়িক একটা পর্যায় বা পরিস্থিতি। কিছুদিন পরে এই অবস্থার সংস্কার হবে। তো ফলে এই কথাগুলো কিন্তু নেতিবাচক শব্দ। এই নেতিবাচক শব্দ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বিপজ্জনক এই অর্থে যে আমরা কিন্তু জানি, এবং আজকে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন, সেখানে দীর্ঘমেয়াদী অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীতে যে সমস্ত দেশে ছিল তাদের কারোর ফলাফল কিন্তু ভালো হয়নি। বরং আমরাও কিন্তু আমাদের দেশে যে কথাটি খুবই গুরুত্বের সাথে বলা দরকার, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের একটা চমৎকার এক্সিট হয়েছিল আর কি। অর্থাৎ তারা এসেছেন অল্প সময়ের জন্য, 3 মাসের জন্য তারা আসতেন, এবং তারা কিন্তু সম্মানজনকভাবে একটা চলে গেছেন। তো সেই ঐতিহ্যটা বজায় থাকুক, কারণ এটিও কিন্তু বলতে গেলে একটি ওই রকমই একটি সরকার, হয়তো নামটা ভিন্ন হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার বলছি আমরা, আগে যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা একটা ধরন হয়তো বলবো আমরা। কিন্তু আগের সরকারগুলো যেমন তাদের একটা সম্মানজনক পরিত্রাণ বা চলে যাওয়ার তাদের একটা টেনিউর ছিল, হ্যাঁ টেনিউর ছিল, এবং সেটা তারা চলে যেতেন সেই সময় শেষে। এবং সেই সময় শেষে ওই অল্প সময়ের মধ্যে তারা কিন্তু সংস্কার কেউ কিছু করেনি তা কিন্তু না, অনেকেই নির্বাচন কমিশনের মধ্যে গঠন করেছেন, নতুন করে নির্বাচন পদ্ধতি সেটা নির্ধারণ হয়েছে, সেই জায়গাতে অনেকগুলো ছোট ছোট সংস্কার হয়েছে। একজন প্রার্থী 5টা আসনের বিপরীতে 3টে আসনে নির্বাচন করবেন, সেই কাজগুলোও কিন্তু এই সময়ের মধ্যে করতে দেখেছি আমরা। তো ফলে সব মিলিয়ে সংস্কার শব্দটিকে কোনো একটা অজুহাত দাঁড় করিয়ে আমার মনে হয় না যে নির্বাচনকে বিলম্বিত করা উচিত অথবা জনপ্রত্যাশাকে মানে ইগনোর করা উচিত। নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ। আমি নূর ভাই আপনাকে দিয়ে এখন এই পর্বের অনুষ্ঠানটা শুরু করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে সংস্কার নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, এবং এনসিপি নতুন যে ওরা বলেছে যে সংস্কারগুলো যদি সংবিধানের স্বীকৃত না দেওয়া হয়, এই যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ, তাহলে তারা তাতে সই করবে না। তো এই রকম রিজিট থেকে এরকম সংস্কার, এইরকম ঐক্যমত কমিশন যেটা সব দলকে ডেকেছে, তো এটা শেষ পর্যন্ত আলটিমেটলি পরিণতিটা কোথায় হবে কি? আপনাদেরকে শুভেচ্ছা, যারা দেখছেন পাবেল ভাইকেও শ্রদ্ধা। তো আমি আগে দুঃখ প্রকাশ করছি যে টাইমলি থাকতে পারেন। আসলে ঐক্যমত্য কমিশনের মিটিং, ম্যারাথন মিটিং, রাত্র প্রায় 10টা পর্যন্ত প্রায় হয়, ভুলেও একটু গিয়েছিলাম, এবং কয়েকদিনের টানা এসে শরীরটা একটু এক্সস্টেড মনে হচ্ছিল, যে কারণে কনফিউজ ছিলাম। তো যাই হোক, আজকের যে আলোচনা, এখানে বিভিন্ন রাজনৈতিক দল, আপনারা জানেন যে প্রায় 30টা রাজনৈতিক দল ও জোট, এবং শুরুর দিকের মিটিংয়ে দেখেছিলাম যে রাজনৈতিক দলের বাইরেও কিছু সংগঠনের নেতৃবৃন্দ, যাদেরকে আপনারা সিভিল সোসাইটির লোক বলতে পারেন, তারা অংশ নিয়েছিল, এবং সকলের আলাপ আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্বে যারা আছেন ওনারা একটা
জুলাই সনদ বা জাতীয় সনদ প্রণয়ন করার চেষ্টা করছেন। সো সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি। যেমন ধরেন আপনার প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া, আপিল বিভাগের জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন, ৭০ নম্বর অনুচ্ছেদের সংশোধন, একটা স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, এরকমের বেশ কয়েকটা বিষয় ইতিমধ্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি। এটাই আলোচনার অগ্রগতি। আর বেশ কিছু বিষয় আছে যেগুলোতে একেবারে ফুলফিল ঐক্যমত না হলেও নোট অফ ডিসেন্ট আকারে কিংবা কিছুটা ভিন্নমত থাকা সত্ত্বেও বৃহত্তর জায়গা থেকে ঐক্যে পৌঁছেছি। যেমন আজকে ধরেন নারীর সংসদে আসন 50 থেকে 100-তে উন্নীত করায় সব দল এটাতে একমত হয়েছে, কিন্তু প্রক্রিয়া নিয়ে অনেকে ভিন্ন মত দিয়েছে। কেউ বলছে এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণকারী দলসমূহের প্রাপ্ত ভোটের অনুপাতে, কেউ বলছে সিটের অনুপাতে। তো মানে শেষ পর্যন্ত এই কমিশন এইভাবে একমত হয়েছে যে বিদ্যমান 50টা থাকবে। আর জুলাই সনদ স্বাক্ষর করার পরে এই বছর প্রত্যেক দল তাদের আপনার রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে 5% উইমেন এনশিওর করবে, নেক্সট ইলেকশনে 10%। এইভাবে পর্যায়ক্রমে তারা আরপিওর যে বিধান নির্বাচন কমিশন আছে যে 33% উইমেন রিপ্রেজেন্টেশন নিশ্চিত করা, ওইটা গ্র্যাজুয়ালি করবে। তো মোটামুটি ঐক্যমত হয়েছে, দু একটি দল হয়তো ডিসেন্ট দিয়েছে। এইভাবে কিন্তু বেশ কিছু বিষয় ঐক্যমত আমরা পৌঁছেছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে আমরা এই প্রায় মাস দুয়েক আলোচনায় যে ঐক্যমতের আলোচনা করলাম এতগুলো দল মিলে, সেই আসলে এই ঐক্যের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হবে, বা এই যে গণ অভ্যুত্থান আমরা যেটা বলেছি যে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে ঐতিহাসিক একটা প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠন, এবং এই রাষ্ট্র পুনর্গঠনের আগে বাংলাদেশের বৃহৎ এবং এই মুহূর্তে বলা চলে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলনকারী প্রায় আপনার 39টি দল ও সংগঠন, তারা মিলে একটা 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম। এখনকার এই সংস্কারের মেজর ওই দাবিগুলো বা প্রস্তাবগুলো ওই সময় আমরা সবাই মিলে ইনপুট ওখানে দিয়েছিলাম। তাহলে আমাদের রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন হবে এইটি কিন্তু আগে থেকেই রাজনৈতিক দলসমূহ একমত হয়েছে এবং সেই বিষয়ে একটা ঘোষণাও দিয়েছে জাতির সামনে। বিএনপি তো আরও অ্যাডভান্স আগাইয়া ঘোষণা দিয়েছে যে তারা একটা জাতীয় সরকার করবে নির্বাচনে জিততে পারলে, শুধুমাত্র বিজয়ী দলগুলোকে নিয়ে বলছে যে আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে। সো তাহলে এই সংস্কার প্রশ্নে মেজর দল হিসেবে বিএনপি এবং তার মিত্র সমস্ত দল আমরা এক জায়গায় পৌঁছেছি। সুতরাং এখন আরেকটু বলা চলে ব্রডার স্কেলে আরেকটু সংস্কার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী একটা ইন্টারিম সরকার হয়েছে, মাত্রাটা একটু বড় হয়েছে, এটা অস্বীকার করা ওয়ে নেই। সেই জায়গা থেকে যেই সংস্কারগুলো রাজনৈতিক দলের জন্য ঝুঁকিপূর্ণ বা চ্যালেঞ্জ ছিল, এখন সেগুলো আমরা স্মুথলি আগায় নিতে পারতেছি। এই জায়গাটি মনে করি আমাদের সকলের জন্য সুযোগ। এখন এইখানে এইটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, আমরাও এটা বলছি যে এই সংস্কারের একটা লিগাল ভিত্তি দেওয়া দরকার, আইনি ভিত্তি দেওয়া দরকার। কারণ না হলে পরবর্তীতে দেখা যায় ধরেন এই জুলাই জাতীয় সনদ 10 বছর পরে জুলাইয়ের স্পিরিটের বাইরের কোনো গভর্নমেন্ট আসলে যদি তারা মনে করে এটা বাতিল করে দেবে, তারা পারে। কিংবা ক্ষমতায় যাওয়ার পরে আমরা যেটা রাজনৈতিক দলগুলোর অতীত প্র্যাকটিসে বা চরিত্রের জায়গা থেকে দেখেছি, তারা অনেক কিছু মানতে চায় না। যেমন ধরেন বিএনপির সময় র্যাব গঠন হয়েছিল, তখন আওয়ামী লীগ অপোজিশনে ছিল, তারা খুব প্রতিক্রিয়া দেখিয়েছে এটা তারা বিরোধী দল নির্মূলের জন্য র্যাবকে ব্যবহার করা হচ্ছে। তো বিএনপি সে সময় আন্তর্জাতিক পরামর্শ, দেশের সামগ্রিক ওয়ার অ্যান্ড টেরর পলিসি, অনেকগুলো ইস্যুকে মাথায় রেখে তারা র্যাব ফরমেশন করলো। সেই র্যাব কিন্তু তখনকার বিরোধী দল আপত্তি জানিয়েছিল যে তাদের নির্মূলে ব্যবহার করা হচ্ছে, অথচ র্যাবের দ্বারা সবচেয়ে ভিক্টিমাইজ হয়েছে বিএনপি গত 16 বছরের যে গুম খুনের। কাজে এখন রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতায় গেলে এক দলের ভূমিকা নেয়, বিরোধী দলে থাকলে আরেক দলের ভূমিকা নেয়। 90 আপনার নিশ্চয়ই মনে আছে এরশাদ সাহেবের পতনের পরে সামরিক শাসনের অবসান হয়েছিল, সেই সময় রাজনৈতিক 3 জোট, বিএনপির নেতৃত্বে ছিল 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বামপন্থীদের নেতৃত্বে 5 দল। এই 3 জোটের একটা রূপরেখা ছিল, তারা ওই সামাজিক চুক্তি আমরা যেটা বলি তারা একমত ছিল এগুলো করবে। পরবর্তীতে কিন্তু কেউ মানে নাই, বিএনপিও মানে নেই, আওয়ামী লীগও মানে নেই। ওই অতীত থেকে এইবার সব রাজনৈতিক দল বা আমরাও মনে করছি যে এটা একটা লিগাল ভিত্তি দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে যে ধরেন এইটাকে আমরা যে জুলাই প্রোক্লামেশন বলছি, সেইখানে যদি একটা ডিক্লারেশনে ওইভাবে বলা থাকে, যেটা জিয়াউর রহমান এবং এরশাদও বিভিন্ন ধরনের অধ্যাদেশের মাধ্যমে করেছিল, যে তাদের সরকারের বা তাদের পিরিয়ডের কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য, যে ওই জুলাই প্রোক্লামেশন যদি বলা হয়ে থাকে যে এই পরিস্থিতিতে যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র বাংলাদেশের আইনে কখনো চ্যালেঞ্জ হবে না, এরকম যদি একটা ডিক্লারেশন থাকে এবং সেটা যদি প্রেসিডেন্ট স্বাক্ষর করে একটা অধ্যাদেশে পরিণত করে আইনে,
তাহলে সেই ক্ষেত্রে এটা একটা আইনি ভিত্তি দেওয়া যাবে। এনসিপি, আমরা কিংবা অন্যান্য সব দলেরই মোটামুটি কনসার্ন রয়েছে যে এটা একটা লিগ্যাল ভিত্তি দেওয়া। কিন্তু বিএনপি যেটা বলছে, যে বিএনপি বলছে যে এটার রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি বিএনপি দিতে চায়, কিন্তু বিএনপি বলছে যে সংবিধানে যদি এটা ইনক্লুড করা হয়, নেক্সটে কখনো যদি আবার এরকম কোনো স্বৈরাচারের আন্দোলন হয়, তখন তারা সেই সময় আবার সংবিধানে ইনক্লুড করার বিষয়টা আসবে। যেহেতু স্বীকৃতি দেওয়া হচ্ছে, তো সে জায়গায় সংবিধানে এটা রাখার কোনো দরকার আছে বলে বিএনপি মনে করছে না তারা এটুকু। তো যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সংবিধানের থাকা কি খুব জরুরি? স্বীকৃতি তো ধরেন, যেটা আপনি একজনকে খুশি পদক দিচ্ছেন, স্বাধীনতা পদক দিচ্ছেন, রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, তো সেই লোকে তো বিনা চিকিৎসায় হসপিটালে একটা সিট পায় না, অমুকরে ধরে তমুকরে ধরে চিকিৎসা নেওয়া লাগে, তার তো সর্বোচ্চ পদকে ভূষিত করছেন, তার ওই পদকের সম্মানে তো দেখা যায় শেষ পর্যন্ত সে শেষ বয়সে চিকিৎসা নিয়ে মরতে পারে না, এরকম পরিস্থিতি আমরা দেখি। তো এখন ওই স্বীকৃতি দিয়ে আসলে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের প্রত্যেকের জন্য, এবং এই প্রেক্ষাপট এই জায়গায় আসতে সবচেয়ে সাফারার হয়েছে বিএনপি এবং জামাত গত 16 বছরে। আমি এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বিএনপি একটা বড় দল, সেখানে অনেক পণ্ডিত ব্যক্তিরা আছে, জ্ঞানী ব্যক্তিরা আছেন, কাজে তাদের একটা বোঝাপড়া থাকতে পারে, কিন্তু আমার এখানে আমার মাথায় এটা কাজ করতেছে না বা হিসাব আমি মিলাইতে পারতেছি না যে বিএনপির এটাতে লিগ্যাল ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা না। এখন কে বলেছে এই বিষয়গুলো আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু কারণ এই জুলাই আমাদের সবাইকেই প্রোটেক্ট করবে, সবার অধিকার এবং সবার চিন্তা ভাবনাকে একটা জায়গায় নিয়ে সংস্কারের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করছে এবং আগামীতে একটা পজিটিভ বাংলাদেশ বিনির্মাণের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ধরেন এই এখন সংসদ নাই, এই ঐক্যমত্য কমিশনকে আমি লাইক একটা পার্লামেন্টের মতো দেখি, কারণ দেখেন বিভিন্ন দলের লোকেরা আছে এবং যারা ওখানে স্পিকারের দায়িত্বে আছেন বলতে পারেন যে কমিশনের, তারাও চেষ্টা করছে সবার সাথে সমঝোতা তৈরি করে যে ভাই এই শব্দ বাক্য একটু আমরা আসেন একটু এই জায়গায় পৌঁছে, এবং শেষ পর্যন্ত এখানে বিএনপির যে অনেকগুলো জায়গায় কনসার্ন ছিল সেইগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এবং প্রাধান্য কিছুটা দেওয়া হয়েছে। সুতরাং এইটা যদি একটা লিগ্যাল ভিত্তি দেওয়া হয় সেক্ষেত্রে আমি কোনো খুব বড় ধরনের কোনো সমস্যা দেখি না। আচ্ছা পাবেল ভাই, সেটা হচ্ছে যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা এই যে আশুলিয়ার ঘটনায় নারকীয় জুলাই শীর্ষক এক অনুষ্ঠানে উনি বলেছেন যে জনগণ যদি সরাসরি তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করতে না পারে, তাহলে দেশের যে আমরা যে কাঙ্ক্ষিত যে চাচ্ছি সেটা হবে না, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে মানে এই সরকারের কোনো ভুল সিদ্ধান্তে যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে। তো উনি আসলে এত ওয়ার্ন কেন, এত রিট কেন? এটা হওয়ার পেছনে যুক্তিসঙ্গত কারণ আছে। আপনি নিজেও একটু আগে বলছিলেন যে সংস্কার শব্দটির সাথে কিন্তু আমরা গভীর সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার অনেকগুলো কথা বলেছি। তো ফলে জনমনে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে কোনো অছিলাতে তাদের অধিকার, যেটা সর্বোচ্চ অধিকার হচ্ছে জনগণের অধিকার, হচ্ছে এই দেশটি জনগণের, প্রত্যেকটা মানুষ এই দেশের মালিক, সেই মালিকানার সর্বোচ্চ প্রয়োগের জায়গা হচ্ছে তাদের জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে তারা সেটাকে প্রয়োগ করেন। তো ফলে নির্বাচন হচ্ছে সেটার জন্য শ্রেষ্ঠতম পদ্ধতি, সেটা স্বীকৃত বিশ্বব্যাপী। সেই কথাটি উনি বলবার চেষ্টা করেছেন যে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে নির্বাচনের মধ্যে দিয়ে, সেটাকে বিলম্বিত করার মধ্যে দিয়ে যদি কোনো প্রক্রিয়াকে আমরা আনি এবং তার কারণে যদি এমন কোনো একটা জটিল পরিস্থিতি তৈরি হয় যে সরকার সেটিকে সামাল দিতে পারবে না, তখন কিন্তু জটিলতাটা বাড়তেই পারে। কারণ নূর ভাই নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে এই সরকারের সবচাইতে বড় সমর্থন বা এই সরকারের সবচাইতে বড় পেছন থেকে যারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সবচাইতে বড় কন্ট্রিবিউশন কিন্তু বিএনপি, সবচাইতে বড় দল হিসেবে সেই কাজটি বিএনপি করে যাচ্ছে। তো ফলে খুব সঙ্গতভাবে দায়িত্বশীলতার জায়গাতেও কিন্তু বিএনপির সবচাইতে বড় দায়িত্বশীল আচরণ করবার কথা। কারণ হচ্ছে যে আজকে জনগণ কিন্তু দিন শেষে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি কিন্তু বিএনপিকেও কিন্তু এই জায়গাতে দায়ী করতে পারে যে আমাদের ইচ্ছাটাকে প্রতিফলন করার জন্য আপনারা দিনের পর দিন অপেক্ষা করেছেন, দিন শেষে দেশ একটা গভীর সংকটে পড়েছে, সেই সময় আপনারা কার্যকর ভূমিকা নিয়েছিলেন কিনা। তো সুতরাং তারেক রহমান সাহেব যেহেতু একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন, ফলে জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা তার থেকে যায়। তো সে কারণে তিনি বলেছেন যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে দেশ আরও গভীরতর কোনো সংকটের মধ্যে পড়ে, ফলে জনগণের ইচ্ছার প্রতিফলন সেখানে যেন না হয়। সেই ব্যাপারটিতে তার কাছে একটা গুরুত্বপূর্ণ কনসার্ন তো অবশ্যই। আচ্ছা, আবার আরেকটা বিষয় দেখলাম আমি, ডক্টর দেবপ্রিয় একটা কথা বলেছেন যে এই সরকারের এখন এক্সিট নিয়ে ভাবতে হবে এবং তাদের এই সরকারকে নেক্সট গভর্নমেন্ট কতটুকু বৈধতা দেয় সেটা বিষয়েও তাদেরকে এক ধরনের চিন্তার বিষয় আছে। হঠাৎ করে উনি এই বৈধতার কথা কেন বললেন? উনি যে সভায় কথাটি বলেছিলেন সেখানে আমি উপস্থিত ছিলাম এবং আমাদের নূর ভাইয়েরও একজন সহযোগী এবং অতি বিশ্বস্ত একজন
তিনিও ওখানে উপস্থিত ছিলেন। ওই তাদের উপস্থিতিতে উনি কথাটি বলেছেন। কথাটি এই জন্য বলেছেন, উনি বলেছেন যে বিগত দিনে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে খুব সম্মানের জায়গাতে দেখেছি। যেমন বিচারপতি শাহাবুদ্দিন আমাদের যে সরকারটি ছিল, তারা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছেন এবং বাংলাদেশের জন্য প্রথম পরীক্ষিত যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনা, সেটা কিন্তু আমরা সেখানে প্রথম দেখতে পাই। তো ফলে তারা সম্মানজনকভাবে কিন্তু একটি জনপ্রতিনিধির হাতে রাষ্ট্রের দায়িত্বটি দিয়ে তারা কিন্তু সসম্মানে সেই জায়গা থেকে চলে গেছেন। তো ফলে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একজন বিশিষ্টজন, দেশের অনেক বিষয়গুলো নিয়ে তিনি অতীতেও কথাগুলো বলেছেন এবং আজকে উনি বলছেন যে তাদের যে পরিণতি বা তার শেষ পর্যায়ে যখন তারা তাদের দায়িত্বটি হস্তান্তর করবেন, সেটা সম্মানজনক রাখার ক্ষেত্রে তাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। কারণ তাদের ভুল সিদ্ধান্তের কারণে যদি কোনো এমন পরিস্থিতি তৈরি হয় যে সেই পরিস্থিতি যে সুযোগটা এলো না, তখন কিন্তু একটা জটিলতা তৈরি করবে। সেটা 3 মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের জন্য একটা সুনির্দিষ্ট মেয়াদ ছিল, তারা তাদের কার্যপদ্ধতির কথা জানতেন। তো ফলে সেই সময়ের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠান করেছেন এবং চলে গেছেন। এবং একই সাথে এটাও আমরা জানি যে যখনই কোনো একটা অন্তর্বর্তী সরকার ব্যবস্থাপনা দীর্ঘতর হয়েছে, তারা কিন্তু অনেকগুলো অবশ্যম্ভাবী সমস্যাগুলোকে ডেকে এনেছে। যেমন আপনারা জানেন যে জিডিপির ক্রমাগতভাবে সেটাকে নিচের দিকে যাচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে, নিত্যপণ্যের মূল্য কিন্তু আকাশ ছোঁয়া হতে যাচ্ছে, কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু ক্রমাগতভাবে আসছে যে এই পরিস্থিতি যদি বিরাজমান থাকে, তাহলে 2026 সালে আমাদের গার্মেন্টস শিল্প, যেটি আমাদের প্রধান শুধুমাত্র রপ্তানি খাত নয়, কর্মসংস্থানেরও জায়গা, সেইটি কিন্তু যদি বড় একটা প্রশ্ন বা চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের টিকে থাকা কঠিন হবে। বিএনপির এই কারণে এই জায়গাটায় খুব গুরুত্ব এবং দায়িত্বশীলতার সাথে কথাটা বলতে চায় যে এটি প্রত্যাশিত যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটি পাবে। পেলে এই যে পুঞ্জীভূত সমস্যা, পুঞ্জীভূত দায়, সেটাকে তো দল হিসেবে বিএনপিকেই বহন করতে হবে। এবং যেটা একটু আগে নূর ভাই বলছিলেন যে 31 দফায় কিন্তু তারা নিজেরাও, যেহেতু 31 দফার ক্ষেত্রে নূর ভাইদেরও সংশ্লিষ্টতা রয়েছে, তারা কিন্তু জাতিকে বিরাট বড় একটা পরামর্শ দিয়ে তাদের বিরাট বড় একটা আশাবাদ দেখিয়েছেন, অনেক প্রত্যাশার কথা বলেছেন প্রত্যেকটি ক্ষেত্রে। ওনারা কর্মসংস্থানের কথা বলেছেন, বেকার ভাতার কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, সংবিধানের সংশোধন, মিডিয়ার স্বাধীনতা, আদালত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ, দুর্নীতি দমন কমিশন, এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে তারা কথা বলেনি। ফলে এতগুলো জনপ্রত্যাশা তারা যেখানে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেগুলো যদি তারা পূরণ করতে না পারেন, তাহলে কিন্তু প্রশ্ন একটা সঙ্গতভাবে উঠবে। কারণ বিএনপি একথা বলেছে যে নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, আন্দোলনে গ্রহণকারী সবাইকে নিয়ে জাতীয় সরকার তারা করতে চায়। ফলে এই দায়িত্ব তো সবার। আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি অংশীজনকে, প্রতিটি দলকে কিন্তু এই কথাটা বুঝতে হবে যে জনপ্রত্যাশা যেটা রয়েছে, মানুষের যে কর্মসংস্থানের চাহিদা রয়েছে, শান্তিপূর্ণ জীবনযাপন, একটা বাক স্বাধীনতার যে প্রত্যাশা রয়েছে, সেটা কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা যদি কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু দল হিসেবে শুধু বিএনপি নয়, জোট হিসেবে কিন্তু বা সেই 31 দফার প্রণেতা হিসেবে কিন্তু নূর ভাইদেরও কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ফলে দায়িত্ব সবারই রয়েছে। নূর ভাই, এই যে ঐক্যমত্য কমিশনের যে সংস্কার নিয়ে কথা চলছে, ওদিক দিয়ে আরও একটা বড় কাজ কিন্তু আমরা জানি না যে কত দূর এগোচ্ছে। বিচার নিয়ে আপনারা কি সন্তুষ্ট যে এই যে যেভাবে এগোচ্ছে বিচার প্রক্রিয়া, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল? এর আগে পাবেল ভাইকে যে বিষয়টি নিয়ে বলছিলেন, সেটা আমি একটু জাস্ট অ্যাড করতে চাই। যেটা এটা ঠিক যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পাওয়ার চেঞ্জের ক্ষেত্রে অনেক ধরনের বাইরের এলিমেন্ট অনেক সময় রোল প্লে করে। সো বাংলাদেশের এখনকার যে ইন্টিরিম গভর্নমেন্ট, এটা অনেকেই জানে যে এটি একটু বেশিরভাগ মানে উপদেষ্টা বা সরকারের লোকজন একটু প্রো একটা দেশপন্থী, আমি নাম নাই বলুন। তো এখন আমি ইদানিং কিছু পত্রপত্রিকায় অনেকের আলাপ আলোচনায়, এমনকি কিছু নেতাদের বক্তব্য, এই সমস্ত বক্তব্য লক্ষ্য করছি যে সেটাতে একটা কনসার্ন আছে যে এখানে রাইজ অফ ইসলামিস্ট গ্রুপ হচ্ছে, তাদের রাইজ হচ্ছে, এবং বিশেষ করে কেউ কেউ ইভেন তারা সরকারের শুভাকাঙ্ক্ষী, তারা বলছে যে এটা একটা রাইটিস্ট উইং এর গভর্নমেন্ট, এরকমভাবে অনেকে এটাকে ট্রিট করতেছে। এবং সরকারের গত 11 মাসের যে অ্যাক্টিভিটিস, সত্যিকার অর্থে আমি এই সরকারের সবচেয়ে একজন বলতে পারেন মহাচ্ছন্ন ফ্যান বা সমর্থক ছিলাম। নট অনলি মি, ভাই বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপির নেতারা, জামাত, সমস্ত দল বলছে এটা আমাদের সরকারে অভ্যুত্থানের সরকার, এই সরকার ব্যর্থ হওয়া মানে আমাদের
অভ্যুত্থান ব্যর্থ, আমাদের সকলের ব্যর্থতা। সুতরাং সবাই মিলে সরকারকে সফল করতে হবে। সো এই রকমের ইতিহাসে একটা জনসমর্থন পেয়েও বাম ডান সরকার কিন্তু ওই মাত্রায় আসলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। যেমন ধরেন এই রোজার সময় যেভাবে আপনার মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে পেরেছিলেন, কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারছিলেন, পরবর্তীতে ওইটা কিন্তু আর পারতেছেন না। কিংবা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, যে মানুষের যেটা সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তার জায়গা থেকে যদি দেখেন, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার খুব বেশি ভালো না। এবং বিশেষ করে এই অভ্যুত্থানের পরে ছাত্র কিংবা তরুণদের মধ্যে মানুষ যে একটা আদর্শিক রাজনীতি দেখতে পেয়েছিল, সরকারের প্রশ্রয়ে একদল তরুণ বিপদগামী হচ্ছে, যেটা আলটিমেটলি ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগ্রস্ত করবে। কারণ এখন ওই যে আপনি দেখেন বিভিন্ন ইউএনও অফিস, ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়, সমন্বয়ক, তারপরে যে নতুন ছাত্রদের পার্টি এনসিপি, তাদের একটা আধিপত্য। তাহলে তরুণ যাদের মধ্যে দিয়ে যেটা একটা পজিটিভ রাজনীতি আসবে, তারা যদি শুরুতেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তদবির, লবিং, টাকা পয়সা, যে গুলশান দেখছেন না, চাঁদাবাজি এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়, তাহলে তো দেশের জন্য একটা ভয়াবহ বিপদ সামনে তৈরি হবে। তো এই সমস্ত দিক বিবেচনা এবং সরকারের, আপনার কাছে মনে হয় যে ইন্টারিমের প্রশ্রয় আছে তাদের? হ্যাঁ, অবশ্যই। তো এখানে আপনি যেমন ধরেন, আমরা আজকে বলেছিলাম যে জুলাইয়ের ঘোষণাপত্র 3টা দলকে দিয়েছে, যে সেকেন্ড ধাপে, ফার্স্ট ধাপে সবাইকে দিয়েছিল, সেকেন্ড ধাপে ফাইনাল দেখার জন্য 3টা দলকে দিয়েছে, বিএনপি, জামাত, এনসিপি। এখন এনসিপি একটা নতুন দল, তাদের তো রেজিস্ট্রেশনই হয়নি, তাহলে তাদেরকে কিভাবে এত প্রাধান্য দিচ্ছে? কিংবা এর আগে একটা মিটিং করেছিল, দেখলাম 4টা প্রধান দল উল্লেখ করে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি। তো তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপি কে সরকার একটু প্রতিষ্ঠিত করে দিতে চাচ্ছে। কিংবা আপনার এই যে এনসিপি বিভিন্ন জেলায় জেলায় সভা সমাবেশ করছে, অনেক জায়গায় স্কুল বন্ধ করে, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের ইনভলভমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী, এর মধ্যে পরিষ্কার সরকার এই পার্টিটার প্রতি একটা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তাহলে ধরেন আমার জায়গা থেকে আমি এটা কিভাবে সমর্থন করব? প্রথম হচ্ছে যে জুলাই যদি ব্যক্তিগতভাবে আপনার র্যাঙ্কিং করেন যে জুলাইয়ের প্রেক্ষাপট তৈরিতে যাদের ভূমিকা, তাহলে তো আই ওয়াজ ওয়ান অফ দেম। এই ধারাবাহিক এই জায়গায় একটু থামাই, সেটা হচ্ছে আপনি যখন বলছেন যে এই সরকারের একটা দলের প্রতি পক্ষপাত আছে, তাহলে সেই সরকারের কাছ থেকে একটা নিরপেক্ষ নির্বাচন আমরা কিভাবে আশা করতে পারি? আমি এটা বলছি বারবার, এবং বিএনপির পক্ষ থেকে মাঝখানে সালাউদ্দিন ভাই একবার ওয়ার্ন করেছিল যে যদি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তো নির্বাচনের আগে একটা ইন্টারিম গভর্নমেন্টের নির্বাচনকালীন সরকারের জন্য প্রয়োজন হতে পারে। এবং ডক্টর ইউনূস স্যার যখন পদত্যাগ করবেন বলে একটা গুঞ্জন, সত্যি কিনা গুঞ্জন আমরা জানি না, কিন্তু একটা গুঞ্জন শোনা হয়েছিল, সেটা কার মাধ্যমে? সরকারের প্রেস উইং কিংবা উপদেষ্টা, তাদের মাধ্যমে না, নাহিদের মাধ্যমে, এনসিপির প্রধান। তো এখন সেটা কতটুকু সত্যটা তো আমরা জানি না। বিএনপি তো পরিষ্কারভাবে বলছিল, ওকে, তাকে আমরা সম্মান করি, তাকে নিয়ে আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ চেয়েছিলাম। যদি একেবারেই তিনি চলে যেতে চান, তাহলে তো কিছু করার নেই, তাহলে আমাদের নতুন একজনকে বসাতে হবে। তো বাস্তব কেউ কারো, এখন কিন্তু আমাদের স্বার্থে একটা অপশন আছে, কারণ তত্ত্বাবধায়ক সরকার আদালত ভ্যালিড বলে ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এখন আমরা যেটা বলছিলাম যে দেখেন এখানে, সো যেটা বলছি, এই আন্দোলন সংগ্রামে আমাদের অবদান, অন্য রাজনৈতিক দলের অবদান, আমাদের অনেকেরই, এই এখন বিশেষ করে যারা পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাক্টিভ আছে, প্রত্যেকেই তো গণ অভ্যুত্থানের অংশীজন। ওয়াই সরকার কেন এনসিপির পক্ষ নেবে? কেন একটা দলকে যাতে তুলতে গিয়ে অন্যদের সাথে বৈষম্য করবে? সো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সরকারের কিছু ভূমিকা একটু প্রশ্নবিদ্ধ হয়েছে বা হচ্ছে। এটা যদি সরকার পরিবর্তন না করে, তাহলে কিন্তু তার প্রতি আস্থার ঘাটতি তৈরি হবে। সেই ক্ষেত্রে নির্বাচনের আগে কিন্তু আবার একটা কেয়ারটেকারের প্রয়োজন হতে পারে, আমি বলছি না হবেই, প্রয়োজন হতে পারে। সেই জায়গা থেকে ওই যে আপনি তাকে যেটা জিজ্ঞেস করছেন, বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কনসার্নে, উনি স্বাভাবিকভাবে একটা দলের প্রধান হওয়ায় একটা সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে দেশ বিদেশের অনেক এজেন্সি, ব্যক্তিরা, পলিটিশিয়ানরা, অ্যানালিস্টরা তার সাথে কথা বলে, বিভিন্ন বিষয়ে বুঝতে চায়, নিশ্চয়ই কোনো তথ্যের ভিত্তিতে তিনি বলেছেন। আর এই ধরনের একটা গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে, তখন তাকে ব্যাকআপ দেওয়ার নামে অনেকেই স্বার্থ উদ্ধার করতে চায়। সেটা সমাজের মধ্যে বিদ্যমান একটা বেনিফিশিয়ারি গ্রুপ বলেন, ইন্টারন্যাশনাল গ্রুপ বলেন। সেক্ষেত্রে এখন আমরা যেটা বুঝতেছি যে স্বাভাবিকভাবেই সরকার যত দিন যাবে ক্রাইসিস আরও তত বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে এই আমাদের মূল যে দায়িত্ব ছিল সংস্কারের ক্ষেত্রে তো অনেকখানি অগ্রগতি হয়েছে। আশা করি 15ই আগস্ট পর্যন্ত এই কমিশনের মেয়াদ, তার মধ্যে একটা ঐক্যমত আমরা চূড়ান্ত পৌঁছাবো জুলাই সনদ নিয়ে। তারপরে বিচার একটা প্রধানতম দাবি ছিল, এবং আমিও যেটা মনে করি বিএনপির মতো একটা পলিটিক্যাল পার্টি, সে যদি বিচার করতে যায়, তাকে কিন্তু আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে অনেকে প্রশ্নবিদ্ধ করবে যে সে তার পলিটিক্যাল অপোনেন্ট ছিল আওয়ামী লীগ, তাকে সে আপনার অন্যায় করেছে, অবিচার করেছে, বা প্রতিপক্ষ হিসেবে নির্যাতন করেছে। সেটা এই গভর্নমেন্টের আমলে যদি বিচারের একটা ভালো অগ্রগতি করা যায়, সেটা কিন্তু আমাদের সবার জন্য ভালো। সো বিএনপি এইভাবেও একটু চিন্তা করে সরকারকে বিচারের জন্য একটু প্রেশার দেওয়া দরকার বিএনপির দিক থেকে। আমরা তো কন্টিনিউসলি দিতেছি, এবং হ্যাঁ, বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা ওই যে বলছি 11 মাসে
এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, ধরেন দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান চালাবে, দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করবে, জনপ্রশাসনকে একটা জনবান্ধব হিসেবে গড়ে তুলবে, সরকারি অফিস আদালতে কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অনিয়ম চলবে না, বাণিজ্য চলবে না, সরকারি হসপিটালগুলোর চেহারা বদলে যাবে, এই যে কিছু পরিবর্তন আমরা এগুলো কিন্তু খুব বেশি আমরা দেখি নেই। সেই দিক থেকে এখন আসলে যেটা বলে সরকারকে ঘিরেও আমাদের মতো অনেকের যে আশা ছিল ওইটা ফিকে হয়ে গেছে এবং যাচ্ছে। এখন নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার যত দ্রুত টেক ওভার করবে ততই দেশের জন্য ভালো হবে। পাবেল ভাই, যে নুরু ভাই যেটা সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা তুললো, আসলে বিষয়টা কি আসলে আপনার কাছে? নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো অনেকগুলো কারণ প্রতিনিয়তই কিন্তু সরকারের পক্ষ থেকে ঘটছে। কারণ জেলা প্রশাসকরা বিভিন্ন জায়গাতে যেভাবে প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করছেন, আমরা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছি। স্কুলের ক্ষেত্রে সেটা হয়েছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রীতিমতো একেবারে অফিসিয়ালি একটা চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে সম্প্রতি একটা চিঠি বেরিয়েছে, সমন্বয়করা দিয়েছেন এবং কত টাকা চাঁদা দিতে হবে সেটাও উল্লেখ করে তারা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এগুলো দেখার পরে কিন্তু উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আসেনি। তো ফলে প্রত্যেকটা জায়গাতে হয়েছে একটা, হ্যাঁ এটা আমরা স্বীকার করি যে তাদের যে অবদান আছে সেটাকে অস্বীকার করবার কিছু নেই, কিন্তু সেটা যেন দৃষ্টিকটু পর্যায়ে যেন চলে না যায়। যদি যায় তাহলে সেটা মনে হবে যে সরকার যতদিন না পর্যন্ত তাদের জন্য সুবিধাজনক সময় আসবে না ততদিন পর্যন্ত এই সংস্কার বা অন্যান্য যে কোনো অছিলায় তারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইবে। এবং তারা তো নির্বাচনের প্রচারণার সময় অনেকগুলো সময় এগুলো বলেই ফেলছে যে তারা এতগুলো আসন পাবে আর অন্য দলকে কতগুলো আসন পাবে, সে ফোরকাস্টও তারা করছে। ফলে যাদেরকে আমরা সত্যিকার অর্থে শিক্ষাঙ্গনে দেখতে পছন্দ করতাম, শিক্ষাঙ্গনের তারা গণ্ডিটা পেরিয়েছে, অনেকে এরকমও নয়। তো ফলে সেই জায়গাতে তারা বেশি মানানসই হতো। রাজনীতির ক্ষেত্রে তাদের পরিপক্কতার অভাব রয়েছে, ফলে এগুলো জিনিস হয়তো বড় দল হিসেবে বিএনপি অনেক সময় হয়তো খুব একটা বেশি সামনে আনতে চায় না, কারণ মনে হবে যে তখন তুলনাটা খুব বেশি অসম হয়। সেই জন্য হয়তো বড় দল হিসেবে বিএনপি মনে করে যে এই বিষয় নিয়ে কথা যত কম বলা যায় ততই হয়তো সেই দলের জন্য, তার মর্যাদা রক্ষার জন্য হয়তো সেটি প্রকৃতপক্ষে ঠিক হবে। আর বিচার নিয়ে যে কথাটি নুরু ভাই বলেছে খুবই যুক্তিসঙ্গত। এটা 11 মাসে আমরা কতটুকু উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি, এবং যে বিষয়গুলো নিয়ে এগুলোকে আমরা বিচারের সম্মুখীন করছি সেগুলোর ক্ষেত্রে যুক্তি, তর্ক, সাক্ষ্য, প্রমাণ সেগুলো কতটা কার্যকরভাবে আমরা ব্যবহার করছি। কারণ এত বেশি বিলম্বিত তো হবার কথা ছিল না। কারণ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করার যদি দরকার ছিল, বা যারা প্রসিকিউশনের সাথে যারা আছেন এই প্রসিকিউটরদের সংখ্যা বৃদ্ধি করা, বা তাদের ভেতরে দৃশ্যমান কিছু কার্যক্রমের মধ্যে দিয়ে যদি বিচারিক প্রক্রিয়াটা যদি শুরু করা যেত, এটা যেন এরকম না হয় যে যারা অনুপস্থিত আছে, যারা দেশে নেই, তাদের নামে কিছু বিচারের কাজ হলো যেটা মানুষ তার কোনো ফলাফল দেখতে পেল না, সেটাও কিন্তু বিচারের নামে একটা প্রহসন হিসেবে মানুষের কাছে আসবে। কারণ জনগণ তো সত্যিকার অর্থে ফলাফল দেখতে চায়। আর রাজনৈতিক দল হিসেবে যে কোনো রাজনৈতিক দলের বিচার করার ক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটাতে খুব বেশি সতর্ক থাকতে হয় যে এই প্রশ্নটি যেন না ওঠে যে বিচারটি প্রশ্নবিদ্ধ হচ্ছে যে তার রাজনৈতিক প্রতিপক্ষকে তারা ঘায়েল করবার জন্য বিচারের নামক যে বিচারালয় এটাকে ব্যবহার করা হচ্ছে। ফলে এই সরকারের প্রতি যেহেতু সবারই সমর্থন রয়েছে এবং বিচার তাদের একটা অন্যতম অঙ্গীকার ছিল জনগণের কাছে, তো সেই জায়গায় তারা তাদের দায়িত্ব শেষ করবার আগে অন্তত বিচারের দৃশ্যমান অগ্রগতি যদি দেখে যেতে পারতেন তাহলে মানুষ হয়তো বিশ্বাস করতো যে ওনারা সত্যিকার অর্থে কিছু কাজ করেছেন। তো ফলে যে কয়টি ম্যান্ডেট তাদের জন্য ছিল যে স্বৈরাচারের পুনরাবির্ভাবকে দমানোর জন্য বা ঠেকানোর জন্য, ভবিষ্যতে যেন কখনো স্বৈরাচারের আবির্ভাব এদেশে যেন না হয়, সেটার জন্য যেটুকু সংস্কারের প্রয়োজন সেটুকু তারা করবেন। একটি অর্থবহ গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচন দেবেন এবং ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে এনে জনপ্রত্যাশা পূরণ করবেন। এই তিনটি ছিল মোটা দাগে তাদের কাছে জনপ্রত্যাশা। ফলে এই তিনটির কোনোটাতেই তারা একেবারে শতভাগ সফল হয়েছেন বা সফলতাকে দৃশ্যমান করেছেন এটা বোধহয় কেউ বলতে পারবে না। নূর ভাই, আমাদের হাতে প্রায় সময় শেষ। আমি 2 মিনিটে আপনার কাছে জানতে চাই যে এই যে 5 তারিখই তো পূর্তি হচ্ছে এবং সেই দিনে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দেবেন বলে বলা হচ্ছে, আপনি কি প্রত্যাশা করেন তার ভাষণে? 5 তারিখে এই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তি হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের অনেক আবেগ অনুভূতির একটা বিষয় এবং এটা এক বছরে আসলে এইভাবে আলোচনা করতে হবে বা বলতে হবে এটা আমাদের কখনোই প্রত্যাশিত ছিল না যে গণঅভ্যুত্থানের হিরো বলতে যাদেরকে আমরা বুঝি ইয়ং হিরোরা এত দ্রুত করাপ্টেড হয়ে যাবে, নৈতিকভাবে এতটা তাদের অধঃপতন হবে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো কোনো প্রত্যাশা ছিল না। সরকারেরও মানে এইরকম একটা হযবরল অবস্থা হবে এত জনপ্রিয়তা জনসমর্থন থাকার পরেও, সেটাও প্রত্যাশা ছিল না।
5 তারিখের ভাষণ উপলক্ষে দেওয়া ভাষণে আমি বিশেষ করে এই যে দীর্ঘ আলাপ আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশন যে একটা জুলাই সনদ বা জাতীয় সনদ, যেটার মধ্যে মূলত রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয় সম্পর্কে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করার জন্য যে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলছি, নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য, এই বিষয়গুলো বা এই সম্পর্কে একটা ধারণা তার ভাষণে থাকবে আমরা প্রত্যাশা করি। এবং 5 তারিখের আগে কিংবা 5 তারিখও যদি তিনি জুলাইয়ের ঘোষণাপত্রটা দিতে পারেন, যেহেতু সরকার একটা দায়িত্ব নিয়েছিল, এই কারণে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতপথ আছে, ডিভিশন আছে, কাজেই সরকার এটাকে ঘোষণাটা দিবে এবং যেই ঘোষণাটা আপনার আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটা ভূমিকা রাখবে, সে ধরনের একটা ঘোষণা দিবেন, যেই ঘোষণাপত্রে এই 24-এর গণ অভ্যুত্থান এবং এর প্রেক্ষাপটে একটা ইতিহাস থাকবে। গণ অভ্যুত্থানটা তো হঠাৎ করে ঘটে না যায় নাই, এর জন্য বিরোধী দল সমূহের ধারাবাহিক একটা লড়াই সংগ্রাম গত 1.5 দশকের, এবং বিশেষ করে 2018 সালে আপনি লক্ষ্য করেছেন এই যে কোটা সংস্কার আন্দোলন যেটা আমরা শুরু করেছিলাম, একই বছর কিশোর বিদ্রোহ, অনেকে বলেছে যে স্কুল গোয়িং ছাত্রদের যে আপনার নিরাপদ সড়ক আন্দোলন, এবং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের নেতা কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল, 2008 সালে আমাদের যে পিলখানায় সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য যে ভারতীয় নীল নকশার যে আক্রমণ আমরা দেখেছিলাম, এই ঘটনাগুলো ধারাবাহিকতা হচ্ছে কিন্তু এই জুলাই। সো এই সামগ্রিক একটা দিক নির্দেশনা এবং এই ইতিহাসগুলো থাকবে তার এই ঘোষণায় কিংবা ঘোষণাপত্রে কিংবা ভাষণে, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন নিয়ে কিছু থাকবে বলে আপনার মনে হয়? যে নির্বাচনে শুনেছি নির্বাচনের একটা সম্ভাব্য রোডম্যাপও তার ঘোষণায় থাকতে পারে, রাইট। এটা একটা এই মুহূর্তের সকলের প্রধান কনসার্ন যে নির্বাচনের বিষয়ে যদি একটা সুস্পষ্ট ধারণা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া যায়, তাহলেও বাংলাদেশের অনেক ধরনের সমস্যা নিরসনের জন্য একটা রাস্তা খুলতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচনের একটা সম্ভাব্য আপনার রূপরেখাও ঘোষণা করা গেলে সকলে স্বস্তি পাবে। ধন্যবাদ। পাভেল ভাই, 1 মিনিটে যদি আপনি কিছু অ্যাড করেন। আর কি আমার অ্যাড করার তেমন কিছু নেই, যেটি ওখানে শেষ করেছেন যেখানে সেখানে আমি শুরু করি। জনপ্রত্যাশা রয়েছে একটা নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা থাকবে, আর যেটি সনদের যে কথাটি আসছে সেখানে আমার মনে হয় যে আপনি যদি দেখেন ম্যাগনা কার্টা বলেন বা ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন, এগুলো কিন্তু কখনো খুব বড় দলিল হয় না। আচ্ছা আচ্ছা, এইগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে কতগুলো নীতিমালার কথা বলে যে আমরা এত দ্বারা এই মর্মে অঙ্গীকারবদ্ধ হচ্ছি বা ঘোষণা করছি যে আমরা এই কাজটি করবো, অর্থাৎ স্বৈরাচারের আগমনকে বা প্রত্যাবর্তনকে প্রতিহত করব, দেশের রাষ্ট্রীয় সব জায়গাতে স্বচ্ছতা জবাবদিহিতাকে প্রতিষ্ঠা করব, জনপ্রত্যাশার পূরণ হবে, দুর্নীতি থাকবে না, এই রক্ষা কবচ হবে, নির্বাচন পদ্ধতিকে আমরা এইভাবে বিশুদ্ধ করতে চাই, সেগুলো নিয়ে। তবে দিন শেষে সংসদকে কিছু একটা কথা বলার সুযোগ দিতেই হবে, কারণ ওনারা রাজনৈতিক আলোচনা যতই করুক না কেন জনগণের অংশীদারিত্ব সংসদ সদস্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। ফলে সেখানে কিন্তু তাদের জন্য এখানে কিছু কথা বলার সুযোগও বোধহয় রেখে দেওয়া উচিত। তা না হলে শুধুমাত্র তারাই রাষ্ট্রের সবগুলো দায়িত্ব নিয়ে নেবেন, সংসদকে কোনো দায়িত্ব দেবেন না, এতটা বোধহয় করা ঠিক হবে না। ধন্যবাদ মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং নুরুল কৌর, আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।